প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিশাল বড় এক অ্যালিগেশন লাগালেন। আপনারা মন দিয়ে ওনার কথাগুলো শুনবেন, তারপরে বোঝার চেষ্টা করব আসলে কোনটা ওনার মুখ আর কোনটা ওনার মুখোশ। চলুন মন দিয়ে শুনবেন। কিন্তু বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আপনার হৃদয়ে সত্যির ভান্ডার। সারাদিনে কটা সত্যি কথা বলেন আপনি? এতক্ষণ ধরে উনি যা যা বললেন, আপনাদের কি মনে হয় এর একটা কথাও সত্যি? যদি সত্যি হতো কথাগুলো, তাহলে ওনাকে নিজের আর নিজে দিতে হতো না যে আমি সত্যি বলছি, আমার হৃদয়ে সত্যির ভান্ডার। উনি নিজেই বলছেন যে এটা অন্য দেশের ম্যাটার, এটা বলা উচিত নয়। তারপর উনি সেই দেশের নাম উচ্চারণ করে কি করে বললেন? সব থেকে বড় কথা, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ওনাকে নিজে থেকে ফোন করে বলেছেন। এবং এই কথা যদি দেশের স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বারণ করে থাকেন, তাহলে উনি আজকে সর্বসমক্ষে মাইক ধরে সেটা কি করে বলছেন? উনি বলছেন কাকে দিয়ে গায়েব করানো হয়েছে, কার নাম উঠে এসেছিল, তার সবটাই নাকি উনি জানেন। শুধু এই কথার ভিত্তিতে তো ওনাকে অ্যারেস্ট করা উচিত, কারণ উনি জেনে শুনেও এতদিন কেন চুপ ছিলেন? এখন তো তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদ করলে সবটা বেরিয়ে আসবে। আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, বাংলাদেশের যে জঙ্গি জিহাদিরা, তারাও কিন্তু এই একই অ্যালিগেশন লাগিয়ে আসছে। আর সেটা শুনে শুনে উনি মুখস্থ করে সেই একই অ্যালিগেশন উনিও লাগাচ্ছেন, শুধুমাত্র আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ভারতকে বিপাকে ফেলার উদ্দেশ্যে। আর সেই জন্যই ওনাকে কথায় কথায় বলতে হয় আমি ভারতকে ভালোবাসি। মনে রাখবেন, যে বেশি মিথ্যা কথা বলে, কথায় কথায় সেই বলে আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলি না। উনি তার একদম জ্বলন্ত উদাহরণ। আপনারা ওই ভিডিও ক্লিপটা আরেকবার দেখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে উনি সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন। এই কদিন আগেও তো এই রাজ্যের উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তারপরেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন লাগাতে ওনার একটুকু ভাবলো না? এবার আপনারাই বলুন তো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন লাগানোর পরেও ওনাকে দেশপ্রেমী বলা যায়? আর এর পরেও কি ওনাকে বাইরে রাখা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের এক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির সেই আলটপকা মন্তব্যের জন্য বাংলাদেশে আন্দোলন তো হচ্ছেই, সাথে তারা কি স্লোগান দিচ্ছে দেখুন একবার। এটাই কি চেয়েছিলেন আপনি? এবার ওদের এই প্রশ্নের জবাবটা দিতে পারবেন তো আপনি? আপনি বলবেন না করে এমন এমন একটা কিছু বলে দেন যার সাথে বাস্তবের কোনো মিলই থাকে না, আর যার জন্য কখনো 1100 কিলো ওয়েটের বাচ্চা, কখনো যাকে খুশি তাকে চাঁদে পাঠিয়ে দেবেন, কখনো আবার রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজির অনশন ভাঙাবেন। মানে আপনি কি নিজের একটা আলাদাই কল্পনার জগতে বাস করেন বলুন তো? আর সেই অনুযায়ী যা মনে আসে তাই বলে যাবেন। এবার আপনি অন্য দেশে কে মারা গেছে সেটা নিয়ে একটা উদ্ভট মন্তব্য করে বসলেন, এবং তাতে আপনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও জড়ালেন। আপনার আসল উদ্দেশ্যটা কি বলুন তো? ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে অশান্ত করা, নাকি শুধু রাজনৈতিক ক্ষেত্রে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা? যে ভুলভাল কথা বলে দেবো, মানুষ আমাকে মনে রাখবে, আমাকে নিয়ে বেশ হইহট্টগোল হবে। ক্ষমতায় থাকতে তো আপনি যা খুশি করে গেছেন এবং বলে গেছেন, এখন তো আপনি ক্ষমতায় নেই, তাও আপনি কাউকে শান্তিতে থাকতে দেবেন না। এমনিতেই বাংলাদেশের জঙ্গিবাদীরা ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে যখন খুশি তখন হইহট্টগোল বাঁধিয়ে দেয়। সেখানে আপনার এরকম একটা মন্তব্য পেলে তারা কি চুপচাপ বসে থাকবে? অলরেডি সেখানে আন্দোলন শুরু হয়ে গেছে। এমনকি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের একজন নেতা কি বলছে একটু শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে শহীদ ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। দেখলেন তো, আপনার একটা আলটপকা মন্তব্যের জন্য আপনার কথা মতোই প্রতিবেশী দেশ সত্যিই এখন উত্তাল হয়ে উঠেছে। আপনারা একটু ভেবে বলুন তো, মাননীয়ার এরকম অসংলগ্ন মন্তব্যের কারণ কি? এইসব উল্টোপাল্টা মন্তব্য করে ভারত এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিপদে ফেলা, নাকি হেরে যাওয়ার পরে উনি হাফ ম্যাট থেকে পুরো ফুল ম্যাট হয়ে গেছে? কমেন্ট অবশ্যই জানাবেন। আমাদের বিতাড়িত মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রীর পার্থক্য কোথায় জানেন? দেখাবো সবটা। তার আগে মাননীয়ার সেই পুরানো ভিডিওটা আরেকবার দেখুন, তারপরে বোঝার চেষ্টা করবো আসল সত্যিটা কি। চলুন। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এই কথাগুলো কিন্তু উনি হিন্দু শরণার্থীদের জন্য বলেননি, যার জন্য এই কথাটা নিয়ে সারা বাংলা তখন তোলপাড় হয়ে গিয়েছিল। আর এবার আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কথাটা শুনুন। जाओ जहाँ से आया था उस रास्ता से जाओ वापस যাও বাংলাদেশ। ভাগো ভাগো, যেখান থেকে এসেছিলে সেখানে ভাগো। বাংলাদেশের লুঙ্গি পরা অনুপ্রবেশকারীদের জন্য এই ভারতবর্ষে মাটি নয়, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তার জন্যই উনি চেয়ারে বসতে না বসতে ভাগম ভাগ শুরু হয়ে গেছে বর্ডারের আশেপাশে। এতদিন যে যেভাবে পেরেছে এখানে এসে আস্তানা করে নিয়েছে। কেউ বলছে চুরি করে এসেছিল, আবার কেউ বলছে এমনি চলে এসেছিল। পাস করছিল না গো বাবা,
বিএসএফ আটকায়নি? তখন চুরি করে পার হইলাম এদিক সেদিক করে ওই বোঝো ঠালা, এমনি এমনি চলে এসেছেন। মামা বাড়ি না, সরি পিসির বাড়ি ছিল, তাই না? পিসি বলে কথা, নেমন্তন্ন করলে না এসে কি পারা যায়? আর একজন কি বলছে দেখুন। দালাল ধরে আসছিলাম। কত টাকা লেগেছে? 5,000। তারপরে তারপর দালালের লোক ঠিক করে দিয়েছে, চলে গেছি কেরালা। মানে এই বাংলাকে ওনারা অবাধ প্রবেশদ্বার হিসেবে ধরে নিয়েছিল শুধুমাত্র পিসির নিমন্ত্রণে সাড়া দিয়ে। আর এখান থেকে ঢুকে সবাই যে যার মতো করে বাইরের রাজ্যে চলে যেত কাজ করার নাম করে। ওই ডাব কাটা কাজ করতাম, ডাব কাটা কাজ করতাম, তারপরে জঙ্গল চোয়া করতাম। আবার এদের মধ্যে অনেকে পিসির সৈনিক হয়ে গুন্ডামি, বদমাশি, এমনকি এই দেশের সর্বনাশ চালিয়ে গেছে। দেখেছেন তো এই বাংলায় কত বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে। ভাবুন না, যে বাংলাদেশ প্রতিনিয়ত ভারতকে হুমকি দিয়ে আসছে, তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছিল এই তোলামূল নেত্রী। সেজন্যই তো বাংলাদেশের বড় বড় জামাত জঙ্গিরা পিসির প্রশংসায় পঞ্চমুখ। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আর এখন সেই পিসি ক্ষমতায় নেই বলে তাদের নাকের জল চোখের জল এক হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এই জঙ্গিগুলো যে শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছে, এটা তাদের বক্তব্যই পরিষ্কার। আর আমাদের মুখ্যমন্ত্রীও সেটা পরিষ্কার বুঝে ফেলেছেন। দেখুন কি বলছেন উনি। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। জামাত জঙ্গিদের চিরবিরানি বেড়ে গেছে, তার মানে এটা বাংলা তথা ভারতবর্ষের জন্য অত্যন্ত ভালো লক্ষণ। তবে বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে আসা হিন্দুদের এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই। 2024-এর 31শে ডিসেম্বরের আগে যারাই এসছেন তাদের উপর পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে। তারা শুধু যত তাড়াতাড়ি সম্ভব সিএতে অ্যাপ্লাই করে দিন। আমাদের নতুন সরকার এখন অব্দি যে পথে চলছে তাতে আশা করি এই বাংলার মঙ্গলই হবে, আর জামাত জঙ্গিরা উচিত শিক্ষা পাবে। জয় ভারত।